আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। গরমও লাগে, শীতও লাগে। জি প্রিয় ভাইরা, আজকে আপনারা অবশ্যই আমার একটা ভিডিও দেখছেন। এটা শুধুমাত্র আপনাদেরকে একটা অনেকগুলা পার্টের, 6টা পার্টের একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টাই দেখতে পারবেন আমার ফেসবুক প্রোফাইলে, যেটা কিনা এমডি সোহেল। পরের 3টা পার্ট আপনারা দেখবেন আমার ফেসবুক পেজে, যেটা সোহেল সর্দার নীরব, ওইটার মতো দেখতে পাইবেন। তো এই ভিডিওগুলা শুধুমাত্র করলাম ব্লগ তৈরি করি। তো আসলে যুদ্ধের মধ্যে যখন আমরা কেউ গুলিবিদ্ধস্ত হই, বা এই গুলিগুলো এতটাই মারাত্মক যে গুলি লাগার সাথে সাথে মানুষ পড়ে যায়, চিৎকার দেওয়ার সময় পায় না, ঠিক আছে? তো এই বিষয়টার ক্ষেত্রে আমি যতটুকু পারছি আপনাদেরকে ভিডিওগুলো করে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে, যাতে বাংলাদেশে কোনো তরুণ, কোনো যুব সমাজ যাতে যুদ্ধে অংশগ্রহণ না করে, এখান থেকে যদি তারা শিক্ষা পায়, এটি আমার একটা চিন্তা ভাবনা এবং আমার একটা ধারণা। বাস্তব তো দেখানো সম্ভব না, তারপরে যতটুকু অভিনয় করতেছি, আমি নিজেই ক্যামেরাম্যান, আমি নিজেই ভিডিও তৈরি করি, অন্য একজনকে আমার পোশাক তৈরি করে আপনাদেরকে দেখাই বাস্তবতার জন্য। আর আমার জীবনের অনেক হিস্ট্রি আছে, এগুলো যদি আপনারা একবার জানেন বা দেখেন, কেউ অনেককে কষ্ট পাইবেন, কেউ আবার অনেক সময় কান্নাকাটি করবেন, কেউ আবার বুঝবেন যে একটা মানুষ নিজের জীবনের চাইতো পরিবারকে কতটা ভালোবাসে। আর আমি তার একটা প্রমাণ, উদাহরণ। যাই হোক, অনেকে SMS করছে, মন্তব্য করছে যে ভাই আপনাকে তো চেনা যায়। আসলে আমি নিজেই কথা বলছি, আর ওনাকে দিয়ে শুধুমাত্র আমি কন্টেন্ট তৈরি করছি, এই আর কিছু না। যাই হোক, আপনারা অবশ্যই সবাই দেখবেন, আপনাদের আশেপাশের ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, প্রতিবেশী, এদেরকে বলবেন সেনাবাহিনী থেকে দূরে থাকতে। আরিফিন ইসলাম ভাই, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? একবার সহজ, আপনি আমার যে কোনো ফটোতে গিয়া একটা কমেন্টস করবেন। আমার টেলিগ্রাম আছে, করতে পারেন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আছে, ফেসবুকের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেটা গিয়েও আপনি করতে পারেন। আমি প্রত্যেককেই উত্তর দিই। এই উত্তরটা দেওয়ার কারণেই বাঙালির কাছে আমি অনেক সেরা। আমার মধ্যে অহংকার, হিংসা নেই। আমি স্বাভাবিক একটা পরিবারের সন্তান, প্রবাস জীবনে কাটাইছি অনেক বছর, তাই আমি বাঙালির কষ্ট বুঝি, এই আর কিছু না। আমি শুধু একটা কথা বিশ্বাস করি, মোহন মিয়াজি তো আপনাকে নিয়ে অনেক কথা বললো। আসলে কি ভাই, মোহন মিয়াজির ব্যাপারে আর কি বলবো, আপনারা একটু ভাইবা দেখেন। 2 দিন আগে সে আইসা মিথ্যা কথা কইছে, পরের দিন সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে। এটাই হচ্ছে তার একটা পাপ। মিথ্যা কখনো ভাই ঢেকে রাখা যায় না, সত্য ঢেকে রাখা যায়, কিন্তু একসময় সত্য সত্য যে একটা খাঁটি, এটা মিথ্যার কাছে বিজয় হয়ে ওঠে। খুরশিটি, আমি আপনার সাথে কথা বলতে চাই।
বলেন, SMS করেন, আমি তো উত্তর দিতেছি। ইউসুফ আলী, আপনি আমার পিছনের ভিডিওগুলো দেখবেন, আমার বেতন কত, কি কি, এই বিষয়ে বাংলাদেশের সবাই জানে, শুধু আপনি জানেন না। জানার দরকার নেই, আমার ভিডিওগুলো দেখবেন, পিছনের ভিডিওগুলো, ঠিক আছে? না ভাই, আরো 6 মাস আছে আমার। 6 মাস শেষ হয়ে আমার সেনাবাহিনী থেকে আমি নিজেই বরখাস্ত হওয়ার জন্য চেষ্টা করি। আপনি কোথা থেকে ভিডিও লাইভ করতেছেন ভাইয়া? এখানে একটা ম্যাগাজিন, মানে বড় শহরের মধ্যে একটা দোকান, সেখানে বৈশা। সেলিম শেখ, আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আমি অসংখ্য ধন্যবাদ ও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমডি ফয়সাল আহমেদ ভাই, গার্মেন্টস বিষয়ে আসতে চাই, আমি মনে করি বেটার, খারাপ না, অনেক বেটার। কনস্ট্রাকশন কোম্পানি বা অন্যান্য কোম্পানির চাইতে হাজার গুণে ভালো গার্মেন্টস আর হচ্ছে জুস ফ্যাক্টরি। আপনি নিঃসন্দেহে আসতে পারেন ভাইয়া। একটা ফোন মারান তো। বাস্তব জীবন অনেক কঠিন। এমডি আরিফ হোসেন ভাই, কুয়েত থেকে দেখতেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ইসান বয়, ইন্ডিয়া থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। তিনি ফোন দিতেছে, তারা বলেন যে আমি ভিতরে আসছি, স্যার ভিতরে আসছি। বলেন যে স্যার ভিতরে আছে, ফাইলটা নিয়ে আসতে বলেন। ওই যে তামিম দেওয়ান ভাই, ওটা কোরআন না, ওইটা একটা বইয়ের মধ্যে কোরআন বানাইয়া প্রমাণ করে। দেখেন না আল্লাহ তাআলা কত বড় একটা শাস্তি দিছে, পরের দিনই গাড়ি অ্যাক্সিডেন্ট। এটাই হচ্ছে আল্লাহর নজিরা। এটাই হচ্ছে আল্লাহর নজিরা। এই যে ম্যাগাজিনের ভিতরে স্যার ভিতরে বসে আছেন আপনার জন্য। মোহাম্মদ রাজীব, আপনাকে ধন্যবাদ। আমি কেবলই আমি কেবলই দেখলাম আপনি এখান থেকে চলে গেলেন, আপনি সামনে থেকে ভাই, বড় ম্যাগাজিনটা ব্যাকে ব্যাকে আপনার পিছনে। এই যে আপনার যে ব্যস্ত নাকি বলে ওঠে, ঢাকা নবাবগঞ্জ থেকে দেখছি ভাই, ধন্যবাদ। ইন্ডিয়াকে দেখি, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, ধন্যবাদ। গেলাম এমডি পাপ্পু কাজী, অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। জুবায়ের হাসান ভাই, স্টুডেন্ট বিষয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগে সেই বিষয়ে ভিডিওতে সম্পূর্ণ বইলা দিছি ভাই, দেখতে পারেন। A to Z আমি সব কিছু বইলা দিছি। তারপর যদি প্রশ্ন করেন তাহলে কষ্ট লাগে। সিম জয় মালাকার দেখতে চান, নেন তাহলে দেখেন। দেখছেন, এটা একটা ম্যাগাজিন, এটা আর কি একটা কপি হাউজের মতন। এই যে বসে আর কি খাওয়া দাওয়া করলাম, আমি রাখলাম, ঠিক আছে। সবাইকে তার মানে খুশি করা যায় না। এমডি নাহিদ ইসলাম ভাই, রাজশাহী থেকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া ইসমাইল হোসেন ভাই, ধন্যবাদ। বাংলাদেশ সদর টাঙ্গাইল, ধন্যবাদ। অনেক পেরেশানি গেল ভাইজান, এখানে ইমিগ্রেশন ফেস করাইছি। কি করে ইমিগ্রেশন ফেস করাইছি, আপনি এমন ভাবে একটা দরখাস্ত করছেন, এই দরখাস্ত বেড়ায় দেখে মাথা গরম হয়ে গেছে। বেড়ায় কইতাছে যে তুই খালি দেখছস যে আমি বাংলাদেশের নাগরিক, আমি রাশিয়ার আবেদন করতে চাই, আমাকে সাহায্য করো। না, কি দেখছেন? আমি লিখছি আমি বাংলাদেশি নাগরিক,
আমি রাশিয়ার হয়ে যুদ্ধ করেছি। যুদ্ধে থাকা অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আগুনে জ্বলে যায় আমার ইমিগ্রেশন। ওই 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 জিনিসটা হয় নাই। এটা যদি এমনি রাখতেন যে আমি যুদ্ধ থাকাকালীন অবস্থায় একটি ক্যারেট বমের মাধ্যমে আমার সমস্ত ডকুমেন্ট আগুনে পুড়ে গেছে, এখন আমার কাছে ইমিগ্রেশন কার্ড নেই, যার কারণে আমি বিপদ সম্মুখীন হয়েছি, আমি এখানে রাশিয়াতে থাকতে অনেক কষ্ট হচ্ছে, সে বিধায় আমাকে আপনি সাহায্য করুন, আমাকে আপনি উচিত নেওয়ার জন্য মানে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য সাহায্য করুন এবং আমার পাসপোর্ট আবেদনটি গ্রহণ করুন। এই কথাটা যদি দেখতেন না, প্রথম জনের দাপ ইমিগ্রেশন ফেস করাইছি। হারে অফিসার বহুত আছে যে যে তুমি আর একটু সুন্দর করে লেখা নিয়ে আসো, পরে হ্যাঁ বইবা দেবো তোমার ব্যক্তিগত সমস্যাটাকে এটা নিয়ে আসো। বুঝেন না অফিসার, ইমিগ্রেশন অফিসার মানে ওই যে ওই বাংলা সারাংশ সুন্দর করে লেখছে, বাংলা কি কি লিখতে হইব ওইটারে কম্পিউটার থেকে টাইপিং করাই না সম্পূর্ণ ডকুমেন্ট আমি ওকে করে দিচ্ছি, একবার সব ডকুমেন্ট ওকে, কারণ শুধু ওই লেখাটারে দিয়া খালি দিলেই সিল মেরা দিব। আমি এমনি লিখছি যে আমি রাশিয়ার হয়ে, আমি বাংলাদেশ নাগরিক, আমি রাশিয়ার হয়ে যুদ্ধ করেছি। যুদ্ধ থাকাকালীন অবস্থায় আমার একটি বমের আঘাতে সব পুড়ে গেছে। অ্যাক্সিডেন্টের কারণে আমার বাসস্থানে আগুন লাগে। আগুন লাগার কারণে আমার বিভিন্ন ডকুমেন্ট পুড়ে যায়, এখানে ইমিগ্রেশন কার্ডও পুড়ে যায়। এই কারণে আমার ইমিগ্রেশন কার্ড এখন নেই। আচ্ছা, তো আপনার কাছে ইমিগ্রেশন কার্ড চেয়ে আমি আবেদন করছি। এইভাবে আমি ইমিগ্রেশন কার্ড চাইতে হইব না, মেন কথা হচ্ছে সমস্যার বিষয়টা অফিসাররা জানাইতে হবে, ইমিগ্রেশন অফিসার জানাইতে এটার ফাইল হয় নাই। ফাইল হয় না, উল্টা আরো পেপার দিচ্ছে দিয়া কইছে তুই তোর যে অভিযোগগুলো আছে এগুলো লেখা নিয়ে, ঠিক আছে? কারণ ওই যে আমি সুন্দর কইরা গুছাইয়া লেখা দিছি, এইটা দিবি না। ঠিক আছে। কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে দেখতেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভালো হয়। মুন্সিগঞ্জের পোলা মোল্লাকান্দি, ধন্যবাদ। স্যার লাইভে আছে। ও খান বড় বড় জাহান মেজর ভাই, কমান্ডারদের সাথে সারাদিন কথা হয় ওনার। অনেকের সাথে কথা কইতো ভাই, এখন নিজে অভাব হয়েছে। আপনাকে দোয়ায় ভালো চাকরি পাইছে। ভাই আপনি যেই সাহসিকতার পরিচয় দিচ্ছেন, এই সাহসিকতার পরিচয় কয়জন দেয়? বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে, বাংলাদেশের গর্ব তো। অনলি ওয়ান পিস বাংলাদেশে। বাংলাদেশে গিয়া কি নির্বাচন করা দেব? ভাই খালি সরকার পিটারের নির্বাচন, যারা 2 নম্বরই করে। কি কর ভাই? আপনি একটা অন্য দেশের জন্য যে অবদান রাখছেন, আপনি বাংলাদেশের জন্য যদি অবদান রাখেন, আপনি বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবেন। অনেকক্ষণ নিজের যাবত দেশের কথা চিন্তা করেই তো এখন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। খুঁজে পাই। Secondo, সুকান secondo, mi сейчас мы сейчас курим. পাকুরি ইজি বিস্তরি বিকম বিকম। আসলে যখন আমাদের প্রতি কমান্ডার রাগ করতো, তারা বলতো, তাদের মুখের একটাই ভাষা, বি কম বিকম বিকম, মানে দৌড়া। জীবন অনেক শব্দ, বাঙালিরা তো অনেক ভাষা শিখতে চায়। বিস্তিরি মানে তাড়াতাড়ি, বিকম দৌড়া। কামাল আহমেদ, আমি লন্ডনে সেনাবাহিনীর লোক, ধন্যবাদ অসংখ্য, থ্যাংক ইউ। দেশে আসবো না ভাই, দেশে গেলে না খায় মরতে হইব। জি ভাই, এটা আমার জায়গা না, আপনার জায়গা করতে পারবেন। যে ব্যক্তি দুর্নীতি করব, প্রত্যেকটা দেশের জনগণ
দইরা ইচ্ছা মতন কেলাইবেন। একবার সাহস করে কেলায়া দেখেন, বাকিগুলা ঠিক। বাংলাদেশের রাজনীতিকের মধ্যে যদি একটা সংবিধান পাশ হইতো, খালি সংবিধান পাশ হয়, বিরোধী দলের নেতা যেই থাকবে তারে কেলাও, ধরো, মারো, হ্যাঁ, তারা নিষিদ্ধ করো, বাস, এইটাই বাংলাদেশের সংবিধানের যারা স্পিকার আছে তাদের ওখানে কাজ হয়ে গেছে। এইটাই দেশ উন্নয়নের কথা ভাবে না, দেশের কোন জায়গায় উন্নতি করলে ভালো হইব এমপি মন্ত্রীরা সেই বিষয়টা নিয়ে কথা কয় না। খালি দেখবেন পার্লামেন্টে যাইব আর খালি কইব বিরোধী দল, ওই দল, এই দল নিষিদ্ধ, 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 আর একজন আরেকজনের দোষারোপ নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। আসলে বাংলাদেশের পার্লামেন্ট মানে মানে হয়ে গেছে গা, ওই যে কৌতুকের যে এক পদের নাট্যমঞ্চ আছে না, ওরকম হয়ে গেছে। দেশের মানুষের মঙ্গলের কথা ভাবে না। তাই বলছি, তারা কি করলো আর না করলো দেখার বিষয় না। যেই মনে করেন দেশদ্রোহী হইব, দেশের সম্পদ নষ্ট করব, পিটাইবেন। আর যিনি কিনা বর্তমান বাংলাদেশের একজন মাননীয় স্পিকার আছে, যিনি, তার নিকট দাবি করি তিনি যাতে একটা আইন পাশ করে যে নির্বাচনের পরে সরকার দলের লোক যদি ফেল করে তারা যাইতে পারবো না। তাদের পাসপোর্ট, তাদের পরিবার, এই সমস্ত মানুষরে যাতে নজরবন্দি করে রাখে, তাহলে দেশটা উন্নত হইব। কারণ সে চিন্তা করবো, এখন আমি ক্ষমতায় আছি, এখন যদি আমি দুর্নীতি করি, যখন আমি ক্ষমতা থাকবো না তখন আমার এই হিসাবটা দিতে হইব। এই বয়সে দুর্নীতি কম করব, বুঝছেন ভাই? এই আইনটা তারা পাশ করে না। এরা শুধু সংসদে যাইব, একজন আরেকজন হোকার পিছনে লেগে থাকবো, এই মন্ত্রীর এই দোষ, ওই মন্ত্রীর এই দোষ, এই মন্ত্রী বেশি টাকা খাইছে, ওই মন্ত্রী বেশি খাইছে, এগুলা নিয়ে পড়ে থাকে। ভালো ভালো আইন পাশ করেন যে আপনারা যত ক্ষমতায় আছেন আপনার থেকে শুরু, যদি আপনার পরবর্তী নির্বাচন আপনারা ফেল করেন তা আপনারা বাংলাদেশ থেকে যেতে পারবেন না। যদি দুর্নীতি করেন তাহলে এই দেশে আপনাদের বিচার হইব, কারণ আপনার জনগণের মাথা। তাই জনগণের মাথা হয়ে যদি জনগণের সাথে বেইমানি করেন তাহলে জনগণ আপনাদেরকে শাস্তিমুখী করব। এইসব কাজ করে না সংসদে। এমডি শামীম ভাই, আসসালামু আলাইকুম। আমি যে কথাগুলো বললাম এটা কি গ্রহণযোগ্য আপনাদের কাছে? যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে পত্রপত্রিকা, সাংবাদিক, প্রত্যেকটা জনগণ নিজের দিক থেকে ফেসবুকে পোস্ট করেন যে সরকার ক্ষমতায় আছে ঠিক আছে, কিন্তু সরকার পোল্ট্রি খেলে যাতে তারা পলায় না। তারা যদি দেশে থাকে তারা কি করছে 5 বছরে হিসাব যাতে আমাদেরকে দেয়। আর যে করতে পারবো না তাদেরকে দৈরা ইচ্ছা মতন পিটানি দিবেন। না না ভাই, আমি কোনো সেনাবাহিনীর কিছু বলি না। সেনাবাহিনী অনেক কষ্ট করে কাজ করে, আমি তাদের পক্ষে। আমি বলতেছি আমাদের বাংলাদেশের পার্লামেন্টের কথা। তারা শুধু একজন আরেকজনের দোষ ধরে দেশটাকে কিভাবে দুর্নীতি থেকে মুক্তি করব, কিভাবে দেশটাকে আরো ডেভেলপমেন্ট করব, এগুলা নিয়ে তারা ভাবে না। সরকার পোল্ট্রি খেয়ে সব পলায়, ক্ষতি কিন্তু হয় আপনার আর আমার।
আপনার আর আমার ক্ষতি হয়, দেশটা দুর্নীতিতে ভরে যায়, দুর্নীতিগ্রস্ত হয়ে দেশের মানুষ গরিব হয়, কিন্তু দেশের এমপি মন্ত্রীরা বড় লোক হয়। তো এমপি মন্ত্রীরা বড় লোক হয়ে দেশের জনগণের তো উপকার হয় না, হয় ওতে। চলেন, অনেকক্ষণ বসে রয়েছি। ই করেন, এগুলারে ফালা দেন। ওই চার জিগা টালাম, স্লিপ টালাম, ওরা জিগান কোন জায়গায়, বুঝতে পারছেন ভাই? দেশ যত দুর্নীতি হইব, দেশ তত ডাউন হইব, দেশ যত ডেভেলপমেন্ট হইব, ততই দেশের বাণিজ্য উপরে উঠব। তাই সিয়াম বুক বাইন্ডিং। জি ভাই, আমি যে কথাগুলো বলছি, বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়গুলো নিয়ে কাজ করা। তারা শুধু আরেকজনের দোষ ধরে, তারাও যদি পৌরি খায় একটারা খুঁজে পাবেন না। কোটি কোটি টাকা তারা পাচার করব, আর এই কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি আর খেসারত আপনার আর আমার দিতে হইবে, বুঝতে পারছেন? হ্যাঁ, চলে গেছে, কই গেছে? ওগুলো কি ইমার্জেন্সি বেরিয়ে গেছে। চলেন যাই। আপনার আর আমার ক্ষতি হইব, অতএব আপনার আমার ক্ষতি হোক এই জিনিসগুলো অবশ্যই চাইবেন না। যদি এই বিষয়গুলো যদি না চান, তাহলে কি করতে হইব? প্রত্যেকটা নেতাদেরকে চোখের নজরে রাখতে হইব। 5 বছর চুরি করব, পলানোর সময় সব রাইখা দিবেন। তখন ভাইকে একটা রিং দেওয়া দরকার নাকি? না না, এক 1 ঘন্টা হয়তো ফোন দিতে না। ভাই কি বলছি, কথাটা বুঝতে পারছেন? বাংলাদেশটা নিয়ে আসলে আমি অনেক ভাবি, অনেক চিন্তা করি যে আমার দেশটা কোন পর্যায়ে চলে গেছে, বা কোন পর্যায়ে থাকবে, বা আগামীতে কি হবে, কার ধারা দেশটা আসলে রক্ষা হবে। কারণ বাংলাদেশের চতুর্পাশে হচ্ছে বড় বড় দেশ, আপনার 4 ভাগের 2.5 ভাগের বেশি ইন্ডিয়া, তারপর মায়ানমার, এই সমস্ত দেশগুলো আছে, এদের সাথে কোনো বন্ধুত্ব নাই। তারপর দুর্নীতি যারা করবে তারা নিজস্ব প্রশাসন টিকা রাখতে পারবে না, আর যদি এগুলো টিকা রাখতে না পারে, তাহলে বাংলাদেশ এটা হুমকির মুখে পড়ে যাব। বুঝতে পারছেন? কঠিন একটা হুমকির মুখে পড়ব। অতএব বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উচিত দেশ গঠনে কঠিন পদক্ষেপ নেওয়া, কোন কোন খাতে দুর্নীতি হইতে পারে সেই জিনিসগুলোকে উপর নজরবন্দি করে রাখা, তারপর বিভিন্ন সেগমেন্টে যদি দেশকে ডেভেলপমেন্ট করতে চায়, তাহলে এখনই সময় যে কোন কোন খাতগুলো দুর্নীতি হইতে পারে, এই খাতগুলোর মধ্যে আপনার একজন দক্ষ ব্যক্তিকে বসানো উচিত, যার টাকার মায়া নাই কিন্তু তার সম্মানের মায়া আছে, নৈতিকতার মায়া আছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে উচিত এই মুহূর্তে দেশের প্রধান ক্ষমতা দেওয়া, সরকারের প্রধানের যেটা নিয়ম। কারণ সে যদি এগুলো ধরে রাখতে না পারে, তাহলে দুর্নীতি হইব, বাংলাদেশের জনগণ তার উপরে অত্যন্ত অতিষ্ঠ হয়ে পড়ব, এক পর্যায়ে তার জীবন ও সংসারের মধ্যে পড়ব। ঠিক আছে, যেমন বাংলাদেশের বিগত সরকার তারা যা কিছু করছে, যা কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ, এইভাবে ধারাবাহিকতা যদি বর্তমান সরকার ধরে রাখতে পারে,
তা তো আলহামদুলিল্লাহ। আর যদি তারা ঠিকভাবে পরিচালনা করতে না পারে, তারা তো পলায়া যাইতে পারছে, আর এই সরকার যাইতে পারবে না। জনগণ আগের চেয়ে অনেক আপডেট হয়ে দাঁড়াইছে, অত্যাধিক আপডেট। এখন প্রত্যেকটা তরুণ জেনারেশনের মনে শুধু স্বপ্ন, দেশকে ভালোবাসা, কিন্তু অর্থের লোভের কারণে তরুণ জেনারেশনরা অর্থের লোভের কারণে দেশটা আবারও দুর্নীতির মধ্যে পড়ছে। ঠিক আছে, তাই এইভাবে দুর্নীতি চললে আপনার আমার ক্ষতি হবে, মন্ত্রী মহোদয়দের কোনো ক্ষতি হবে না। কারণ তারা ওই যে একটা কথা আছে না, যে ভাই ফুল প্যান্ট পরি মতনের জায়গা আগেই রাখি, বুঝতে পারছেন তো? মানে সে ফুল প্যান্ট পরে কিন্তু মতনের জায়গা আগেই রাখে। এই সেম এরকমই দুর্নীতি করলে সে জানে যে আমি তো দুর্নীতি করছি, তো দুর্নীতি করে এই টাকাগুলা তো আমি মাইরা যে কোনো জায়গায় লুকা রাখতে পারছি, কিন্তু আমার তো এক জায়গা যাইতে হইব, পলাইতে হইব, মানে এমপি মহোদয়ের কথা। তখন তারা এইভাবে দুর্নীতি কইরা ওই সুযোগ পূজা মনে করেন আস্তে করে চলে যায়। এখনই উচিত সরকার যিনি প্রধান, তার উচিত কোন কোন খাতে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় সেই খাতগুলো তিনি নিজে তদারকি করবে, আর যে খাতগুলোতে অল্প পরিমাণ দুর্নীতি হয় সেগুলোরে প্রশাসনের হাতে ছেড়ে দিব আর জনগণের হাতে ছেড়ে দিব। যে সে ঘুষ চাইছে তো 2 নম্বরই কাজ করছে, যান গিয়া ধরে টাইন না পিটান, এই আইন পাশ করে দিছে সরকার প্রধান, যদি এই কাজটা করে আর কি। যাই হোক, দেশের এই ক্ষেত্র নিয়ে অনেক কথা বলছি। আসলে কি, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করি যে কি করলে কি হইতে পারে বা কি না করলে কি হওয়ার সম্ভাবনা নাই বা আছে, এই জিনিসগুলো নিয়ে ভাবি। আর যখন এগুলো ভাবি তখন আপনাদের মাঝে এগুলো শেয়ার করার চেষ্টা করি। আমার পুরাতন পোস্টে কিন্তু আপনারা দেখছেন যে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, এগুলো আসলে কিন্তু কার্যকর। যেমন আপনাদেরকে কয়েকদিন আগে আমি ইরান নিয়ে একটা আলোচনা করছি, ধারাবাহিকতা আপনাদেরকে জানাইছি। বাস্তবতা কিন্তু তাই প্রমাণ হয়েছে। আপনারা শুনছেন গত পরশুদিন যে আমেরিকারা পুরা সাগর ঘেরাও করে রাখছে, কোনো জাহাজ যাইতে দেব না। ঠিক আছে, সেখানে চীনের জাহাজ কিন্তু ডাইরেক্ট আইছে। চীন বলছে আমাদের সাথে ওদের সাথে কোনো শত্রুমি নাই, শত্রুমি হচ্ছে তগলগে, তোরা ওখানে যেতে পারবি না, ওরা হেনে আইতে পারবো না, তোরা বুঝোস। কিন্তু চীনের সাথে আমাদের ভালো বন্ধুত্ব, তোদের সাথেও আমাদের ভালো বন্ধুত্ব, অতএব আমাদের জাহাজ আটকানোর তোদের কোনো ক্ষমতা নাই। এখানেও কিন্তু একটা বিশাল চাল আছে। এই চালগুলো জানেন, যেই খাতে তাদের মানে রপ্তানি হবে বা আমদানি হবে, এই ক্ষেত্রগুলোকে ব্যবহার করবে। আর সেক্ষেত্রে আমেরিকারও লস, আমেরিকারা পারবে না আরবের থেকে বিভিন্ন কাজকর্ম কইরা অর্থ নিতে। সবচেয়ে বড় লস হবে আমেরিকার। আর চীন বুক ফুলাইয়া তাদের জাহাজ নিয়ে যাইতাছে, এইভাবে হবে আরো। তবে ওদের পতন শুরু, এই বিষয়ে আমি আলোচনা করে আপনাদেরকে জানাইছিলাম। দেখেন আমার বাস্তবতা কিন্তু প্রমাণ হয়েছে। তারপরেও আমি একটা কথা বলবো আপনাকে, আমি যে কথাগুলো বলি এগুলো অনুমানজনিত কথা। এই অনুমানের থেকে ভুল হইতে পারে, সঠিকও হইতে পারে। চিন্তাধারা যে কোনো মানুষই করতে পারে। ভাই আসলে কি, এখানে একটা মানে একটা দাওয়াতে যাইতেছি আমি। দেখেন দাওয়াতটা কিরকম। এটা হচ্ছে আপনার গ্যাগারিনা ইউনিভার্সিটি। এখানে ছেলেরা আমাকে দাওয়াত করছে। দেখেন গাড়িগুলা
জানো এমডি শামীম ভাই কিছু জানতে চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যে কোনো উত্তর দিতে প্রস্তুত, শুধু বলবেন, আমি প্রস্তুত। চলেন। যদি কেউ এই ইউনিভার্সিটিতে পড়তে চান আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্মান আছে। এখানে দাওয়াত কি আর কি, ওরা পয়লা বসে কি উদযাপন করবো এখানে, বাঙালিরা যারা আছে তারা। এখন আর কি মাগরিবের ওয়াক্ত শুরু। জি হযরত ভাই, অনেক সুন্দর ভাই। লাইটটা দেখছেন, এখান থেকে লাইট মারে। আর জন্য সাইকেল চালায় ওই দেখেন। কাউসার ভাই অসংখ্য ধন্যবাদ। জি ভাই, কমেন্ট পড়তাছি তো। দেখেন কয়টা বাজে, অনেকে প্রশ্ন করছেন কয়টা বাজে। দেখেন 7:25 মাগরিবের ওয়াক্ত আর কি। আকাশটাও দেখেন। যেহেতু এখানে নামাজ পড়ার জায়গা নাই, যে কোনো একটা ভালো জায়গায় গিয়ে নামাজটা পড়তে হবে, তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নেই। আবার যখন আসব অবশ্যই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপাততর জন্য আমি সরি, সবাই পাশে থাকবেন। আর আমি যে ভিডিওগুলা দিচ্ছি, হ্যাঁ, ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অনেক আইডিয়াগুলো আপনি অর্জন করতে পারবেন সেখান থেকে। বাস, আমার স্ত্রী আসছে অনেকক্ষণ পরে, খাদিজাতুল কুবরা। যাই হোক, বাই বাই, বিদায়।